আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীগণ এবং ভিউয়ার্স, সবাইকে আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ইনজেকশন নিয়ে আমরা তৃতীয় পর্বে কথা বলবো। আমরা সেই দিন দেখিয়েছিলাম যে যদি অ্যাম্পুল ব্রেকার না থাকে তাহলে কলমের ক্যাপ দিয়ে বা ভেঙে দেখিয়েছিলাম। এই যে দেখুন অ্যাম্পুল ব্রেকার, ছোট্ট একটি অ্যাম্পুল ব্রেকার, কলমের ক্যাপ, এতে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো চিহ্নটার ভিতরেই বাস আমরা অ্যাম্পুলটাকে ঢুকিয়ে দিলাম, অ্যাম্পুলটাকে প্রবেশ করালাম, করে এখন যদি আমি চাপ দিই ভেঙে যাবে। হ্যাঁ, এখানে একটু কথা আছে। আমাদের দেশে সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট, আগে আমরা সিবাগেগি, নোভাটেস্ট, এদের কিছু কিছু ইঞ্জেকশন দেখেছি একটা বিন্দু চিহ্ন দেওয়া থাকে, এইখানে একটা ছোট্ট বিন্দু চিহ্ন দেওয়া থাকে। এই বিন্দু চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে আপনি ভাঙার কিছু সিস্টেম আছে। কি বললাম? যদি বিন্দু চিহ্ন থাকে, ছোট্ট একটা ফোঁটার মতো চিহ্ন থাকে, তাহলে ভাঙার একটা সিস্টেম আছে। তাহলে কি করব? যেই দিকে বিন্দুটা আছে, ধরুন এইখানে বিন্দুটা আছে, তার বিপরীত দিকে মোচড় দেব, টান দেব। এইভাবে বিপরীত দিকে টান দিলেই ভেঙে যাবে। যদি এই দিকে দিই ভাঙবে না, এই দিকে দিই ভাঙবে না। সব সময় মনে রাখতে হবে বিন্দুর বিপরীতে টানতে হবে। হ্যাঁ, এমন কিছু ভালো ভালো বিদেশি কোম্পানির এই বিন্দু চিহ্ন দেওয়া থাকে। আমাদের দেশে যখন রেডিয়েন্টের আছে, তারপরে নোভাটেস্টের আছে, তো মনে রাখবেন যদি বিন্দু চিহ্ন দেওয়া থাকে তাহলে এই দিক ওই দিক কখনোই টানবেন না। তাহলে টানবেন অ্যাম্পুলের যে বিন্দু চিহ্ন আছে, বিন্দু চিহ্নর বিপরীত দিকে। বিন্দু চিহ্ন কোথায় থাকবে? এই গলাটার কাছে। অ্যাম্পুলের যে গলা আছে এই গলার কাছে, এই নেকের কাছে। তাহলে এই জিনিসটা কি বললাম? অ্যাম্পুল ব্রেকার। অ্যাম্পুল ব্রেকার কোথায় ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব? দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নটাকে আমি নিচের দিকে দেব, দিয়ে এখন চাপ দিলাম, ভেঙে গেল। এখন আমার কাছে অ্যাম্পুল ব্রেকার নাই। আরেকদিন আমি দেখিয়েছিলাম যে কলমের ক্যাপ দিয়ে অ্যাম্পুল ব্রেকার বানিয়ে নেব। যদি তাও না থাকে তাহলে কি করব? এটা কি? আমি সিরিঞ্জের কয়েকটা অংশ বলেছিলাম, মনে আছে আপনাদের? যে কি কি? পিস্টন, ব্যারেল, নজেল, নিডেল। আমার হাতে আছে এখন ব্যারেল। বাস এরকম একটা ব্যারেল আমাদের কাছে থাকবে। বাস ব্যারেলের ভিতরে প্রবেশ করিয়ে চাপ দিন, কুট করে ভেঙে যাবে। হাত কাটার যে ভয় সেটা থাকবে না। আমরা এই অ্যাম্পুল ভাঙতে গিয়ে অনেকগুলো সমস্যায় পড়ি। তারপর আর কি পদ্ধতি করতে পারি? এই যে পেপারটা দিয়ে পেঁচিয়ে নিয়ে মুচড় দিয়ে ভেঙে ফেলতে পারি। তবুও হাত যে কাটার ভয় সেটা থাকবে না। তাহলে আমরা এই অ্যাম্পুল ব্রেকারের সিস্টেম কয়টা দেখলাম? প্রথমত দেখলাম কলমের ক্যাপ দিয়ে, এটা আমি নিজেই আবিষ্কার করেছি। দ্বিতীয় অ্যাম্পুল ব্রেকার দিয়ে, এই যে। তৃতীয় সিরিঞ্জ দিয়ে। চতুর্থ সিরিঞ্জের যে কভারটা আছে কভারটা দিয়ে। তাহলে এই চতুর্থত যে কভারটা দিয়ে আমি দেখালাম, এটাই আমরা খুব একটা ব্যবহার করি না। তবে সব থেকে বেটার হচ্ছে অ্যাম্পুল ব্রেকার, কলমের ক্যাপ, যেটা আমি সেই দিন দেখিয়েছি, এবং এই 3cc একটা সিরিঞ্জ। ওকে, আচ্ছা। ইঞ্জেকশন পুশ করার আমি কয়েকটা শর্ত বলেছিলাম।
বা বৈশিষ্ট্য বলেছিলাম আজকে 14তম বৈশিষ্ট্য হচ্ছে যখন আমি পুশ করব আইএমের ক্ষেত্রে অবশ্যই আমাকে ব্যাকপাস করতে হবে, আইভির ক্ষেত্রেও ব্যাকপাস করতে হবে, অর্থাৎ অ্যাসপিরয়েড। অ্যাসপিরয়েড মানে আমি যখন আইএমএ দিচ্ছি তখন খেয়াল রাখতে হবে যদি ব্যাকপাস না করি আমার কোনো শিরার ভিতরে পড়ে গেছে কিনা, অর্থাৎ ভেনে পড়েছে কিনা। যদি ভেনে পড়ে তাহলে কখনোই ওই ইঞ্জেকশন পুশ করা যাবে না। কোন ক্ষেত্রে? আইএমের ক্ষেত্রে। যদি ভেনে পড়ে তাহলে ওখান থেকে সরিয়ে 19-20 করে যাই হোক যে কোনো এক সাইডে পুশ করতে হবে। যেহেতু প্রেসক্রিপশনে আছে আপনার আইএম, যখনই ব্লাড আসলো তখন হয়ে গেছে আইভি, তাহলে কখনোই যেহেতু প্রেসক্রিপশন অনুপাতে ফলো করতে হলে কখনোই আমাকে যদি ব্যাকপাস করে বা অ্যাসপিরয়েড করে যদি সিরিঞ্জের ভিতরে রক্ত আসে তাহলে কখনোই আইএমের ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া যাবে না। আইভির ক্ষেত্রে অবশ্যই রক্ত আসতে হবে। আইএমের ক্ষেত্রে রক্ত আসলে দেওয়া যাবে না, আর আইভির ক্ষেত্রে রক্ত আসলে দেওয়া যাবে। তাহলে এই ব্যাকপাসের প্রক্রিয়া কি বলি আমরা? অ্যাসপিরয়েড। যখন আমরা পিস্টনটাকে টান দেব, টান দিলেই পিছনের দিকে টান দিলেই রক্ত আসবে। ব্যাস, সেট করে নিয়েছি। এখন যেখানেই পুশ করি টান দিলেই যদি রক্ত আসে আইভির ক্ষেত্রে তাহলে ঠিক আছে, আর আইএমের ক্ষেত্রে পুশ করে যদি টান দিই তাহলে ঠিক নেই। এখন কথা হচ্ছে যে কোন ইঞ্জেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব। ক্লিয়ার? কোন ইঞ্জেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব আমরা দেখে আসি। আইএমের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আইএমের ক্ষেত্রে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আইভির ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি? আইভির ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখি? 25 ডিগ্রি। তাহলে আইএমের ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি, আইভির ক্ষেত্রে হচ্ছে 25 ডিগ্রি। সাবকিউটিনিয়াস অর্থাৎ ত্বকের নিচে মাংসের উপরে, ত্বকের নিচে মাংসের উপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আসি ইন্টারডার্মাল অর্থাৎ ত্বকের মধ্যে। ত্বকের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব আমরা? ত্বকের মধ্যে যখন আমরা দেব সেটাকে বলি আমরা ডার্মিচ। এই ডার্মিচে যখন আমরা ব্যবহার করব অর্থাৎ ইন্টারডার্মাল, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা ইঞ্জেকশন কোন জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করব এটা আমরা শিখলাম। তাহলে আবার আমি আপনাদের প্রশ্ন করি, ইজি হয়ে যাবে। আইএমের ক্ষেত্রে কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন বিষয় হচ্ছে আমরা টিটেনাস টক্সাইড ইঞ্জেকশন দিই, দেওয়ার পরেই রোগী হাতে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায়। কারণটা কি জানেন? এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশনগুলো পুশ করা হয় না। নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি পুশ করা হয় তাহলে কখনোই আপনার এরকম ব্যথা হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর সাবকিউটিনিয়াস কত? অর্থাৎ ডার্মিচ, চামড়ার বা ত্বকের নিচে মাংসের উপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি। ইন্টারভেনাস, ইন্টারভেনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর
এপিডার্মিস অর্থাৎ ইন্টারডার্মাল। বিশেষ করে আমরা ইন্টারডার্মাল বিসিজি টিকা দেখি বাচ্চাদের দেওয়া হয়, এবং সেই দিন আপনাদের স্কিন টেস্ট দেখিয়েছিলাম, স্কিন টেস্ট করা হয়, এবং যক্ষ্মা রোগীদের এমটি টেস্ট করা হয়। তাহলে এমটি টেস্ট, বিসিজি টিকা এবং আমরা অন্য অন্য ইঞ্জেকশন পুশ করার সময় কি করি, স্কিন টেস্ট করি। তাহলে এই কয়েকটা ক্ষেত্রে আমরা এই যে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করতে হয়। তাহলে কোথায়? ইন্টারডার্মাল। কী জন্য? স্কিন টেস্ট, এমটি টেস্ট অর্থাৎ যক্ষ্মা রোগীর পরীক্ষা এবং বিসিজি টিকা, যে টিকাটা আমরা বলি যে পাকেনি, পাক তখনই আবার দ্বিতীয়বার দেওয়া লাগে, এই সেই বিসিজি টিকা। কোথায় দেওয়া হয়? ইন্টারডার্মাল। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে আমি চতুর্থ পর্বে আসব। আসলে ইঞ্জেকশন, এই অ্যালোপ্যাথি চিকিৎসার বিশাল একটা পর্ব, আপনাদের একদিনে শেষ করা সম্ভব না। আবার আপনাদের সামনে আসব। আপনাদের আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।